আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন গতকাল অর্থাৎ 20শে জানুয়ারি 2026 তারিখে রাত প্রায় 11টা নাগাদ ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত তাদের কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের পরিবার এবং নির্ভরশীলদের ভারতে ফিরে আসার নির্দেশ দিয়েছে। কেন এমন ব্যবস্থা নিল ভারত? বাংলাদেশ থেকে আজ সকালে কয়েকটি ফোন এলো উদ্বিগ্ন জিজ্ঞাসাবাদ, ভারত কি আক্রমণ করবে বাংলাদেশ? আপনারা হয়তো ইতিমধ্যে এই খবরটি পেয়েছেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশের ঢাকার হাই কমিশন এবং অন্যান্য যে জায়গাতে যে সমস্ত ডেপুটি হাই কমিশন আছে সেখানকার কর্মীদের পরিবার পরিজনকে ভারতে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল অর্থাৎ 20শে জানুয়ারি 2026 তারিখে রাত প্রায় 11টা নাগাদ ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত তাদের কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের পরিবার এবং নির্ভরশীলদের 72 ঘন্টার মধ্যে সাময়িকভাবে ভারতে ফিরে আসার নির্দেশ দিয়েছে। একটু আগে জানতে পারলাম ভারত ইতিমধ্যেই বিশেষ বিমান পাঠিয়ে এই যে ইভাকুয়েশন অর্থাৎ তাদেরকে নিয়ে চলে আসা সেই ব্যবস্থাটাও করেছে। বলা বাহুল্য এটা চমকে দেওয়ার মতো খবর, কারণ 1971-এর পর থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ 55 বছরে এমন ঘটনা ঘটেনি। নানা সময়ে কিন্তু ঘটনা যে সব সময় ভারত বাংলাদেশের বন্ধুত্বের পক্ষে ছিল তা নয়। এমনকি শেখ হাসিনার আমলেও প্রায় 25 জন যে ভারতীয় বিএসএফের তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের মেরে ফেলে তাদের যে সেইগুলোকে তারা বাংলাদেশ বর্ডার গার্ডস তারা এইগুলো করেছে। তো তখনও কিন্তু এই ধরনের ঘটনা হয়নি। এমনকি যে পাকিস্তানের সঙ্গে ভারতের বেশ কয়েকটি যুদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে, এমনকি অপারেশন সিন্দুর চলাকালীন ভারত কিন্তু নো ফ্যামিলি স্ট্যাটাস বা পরিবারের কেউ পাকিস্তানের দূতাবাসে থাকতে পারবে না এমন নির্দেশ কিন্তু জারি করেনি। এমনকি আজ এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে যেমন পরিবারের কেউ থাকতে পারবে না সঙ্গে এই নির্দেশ জারি করলো ভারত সরকার, তখনও কিন্তু কর্মীদের স্ত্রীরা পাকিস্তানে ছিলেন, পাকিস্তানে আছেন, সেখানে নো চিলড্রেন স্ট্যাটাস বা বাংলাদেশের ক্ষেত্রে আদেশটি আরও করা হলো। পাকিস্তানে আছে নো চিলড্রেন স্ট্যাটাস, অর্থাৎ সেখানে স্ত্রী স্বামীর সাথে থাকতে পারবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আদেশটা আরও করা হলো নো ফ্যামিলি স্ট্যাটাস, ফ্যামিলির কেউ থাকতে পারবে না। হঠাৎ কি এমন হলো যার জন্য এই নির্দেশ? বাংলাদেশ এবং ভারতের সর্বত্র এই এক আলোচনা, হয়তো বাংলাদেশে আলোচনাটা বেশি আর ভারতের পশ্চিমবঙ্গেও এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে। কেন এমন ব্যবস্থা নিল ভারত? বাংলাদেশ থেকে আজ সকালে কয়েকটি ফোন এলো উদ্বিগ্ন জিজ্ঞাসাবাদ, ভারত কি আক্রমণ করবে বাংলাদেশ? তাই কি আগে থেকে এই সতর্কতা? এমন খবরও পেয়েছি ভারত তাদের দূতাবাসের কর্মী সংখ্যাও ব্যাপকভাবে সংকুচিত করতে চলেছে কয়েকদিনের মধ্যে। তার নির্দেশও শিগগির চলে যাবে। আবার প্রশ্ন, কেন এমনটা করছে ভারত? এই প্রশ্নের উত্তর খুঁজতে যাওয়ার আগে একটু পেছন পানে তাকানো যাক। অতীতেও বিশেষ কিছু জরুরি বা অস্থিতিশীল পরিস্থিতিতে ভারত সরকার বিভিন্ন দেশ থেকে তাদের দূতাবাসের কর্মীদের পরিবার এবং নির্ভরশীলদের সরিয়ে নিয়ে এসেছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত বিরল,
যা এই ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বাংলাদেশের প্রেক্ষাপট দিয়ে শুরু করি। 1971 সাল, স্বাধীনতা যুদ্ধের সময়, অর্থাৎ 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে অবস্থার অবনতি হলে ভারতীয় কূটনীতিক এবং তাদের পরিবার এক চরম সংকটে পড়েছিলেন। তখন ঢাকা ও কলকাতার মধ্যে কূটনীতিক ও তাদের পরিবারদের বিনিময় করা হয়েছিল আন্তর্জাতিক মধ্যস্থতায়। স্বাধীনতার পর থেকে 2026 সালের এই নির্দেশটি সম্ভবত সবচেয়ে বড় আকারের সরিয়ে নেয়ার ঘটনা। দ্বিতীয়, একটু পাকিস্তানের প্রসঙ্গে যাই। বাংলাদেশ এলে পাকিস্তানও আসছে, কারণ বাংলাদেশ যেমন আমাদের প্রতিবেশী, পাকিস্তানও তাই। 2001 সালের সংসদ ভবন হামলার পর, সংসদে যে জঙ্গি হামলা হয়, তারপর ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে চলে যায়। তখন ভারত পাকিস্তান থেকে তার হাই কমিশনারকে প্রত্যাহার করে এবং দূতাবাসে কর্মীদের পরিবারদের দেশে ফিরিয়ে আনে। এরপর 2016 সাল উরি হামলা, নাশকতাবাদী হামলা। তারপর দুই দেশের উত্তেজনা বাড়লে ভারত পাকিস্তানের ভারতীয় হাই কমিশনকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে, অর্থাৎ ফ্যামিলি থাকতে পারবে না পাকিস্তানে। এইটা 2016 সাল থেকে রয়েছে। মজার ব্যাপার হলো, নন ফ্যামিলি ঘোষণা করে যে, এখানে লক্ষণীয় ব্যাপার হলো বর্তমানে পাকিস্তানের কূটনীতিকদের ক্ষেত্রে নো ফ্যামিলি পোস্টিং নেই, সেটা আছে নো চিলড্রেন পলিসি, অর্থাৎ তারা স্ত্রীকে নিয়ে যেতে পারবেন কিন্তু সন্তানদের নিয়ে যেতে পারবেন না। আফগানিস্তান 2021 সালে, সেখানে তালিবানরা কাবুল দখল করার ঠিক আগে ভারত তার দূতাবাস ও কনসুলেট থেকে সমস্ত কর্মী তাদের পরিবারদের বিশেষ বিমানে করে সরিয়ে নিয়ে এসেছিল। সেটি ছিল একটি চরম জরুরি অবস্থার উদাহরণ। ইউক্রেন যুদ্ধ 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে ভারত সরকার কিয়েভ থেকে কূটনীতিকদের পরিবার এবং অপ্রয়োজনীয় কর্মীদের ভারতে ফিরে আসার নির্দেশ দিয়েছিল। অন্যান্য দেশ যেমন ইরাক, লিবিয়া, ইয়েমেন, যখনই এই সমস্ত দেশে গৃহযুদ্ধ বা চরম বিশৃঙ্খলা দেখা গেছে, ভারত সরকার তার কর্মীদের পরিবারদের সরিয়ে নিয়েছে। একে কূটনৈতিক পরিভাষায় বলা হয় প্রিকশনারি এভাকুয়েশন। তাহলে কি দেখা গেল? দেখা গেল এমন ব্যবস্থার পেছনে রয়েছে যুদ্ধ বা গৃহযুদ্ধের ভূমিকা। শুধু যে যুদ্ধ বাধার আগেই এটা হচ্ছে তা নয়, গৃহযুদ্ধের বাধার আগেও গৃহযুদ্ধের পরিস্থিতিতেও কর্মী ও তার পরিবারদের সরিয়ে নিয়ে এসেছে ভারত বারবার। তাহলে কি বাংলাদেশ ভারত যুদ্ধ বাঁধতে চলেছে, কিংবা বাংলাদেশে কি ভয়ঙ্কর কোনো গৃহযুদ্ধ বাঁধতে চলেছে? যুদ্ধ বাঁধার সম্ভাবনা যে প্রবল, এমন ভাবনা মনে আসাটা তাই অমূলক নয়। তাহলে পরবর্তী প্রশ্ন, যে গৃহযুদ্ধ ছেড়ে দিলাম, যুদ্ধ বাঁধলে সেটা কে বাঁধাচ্ছে? অর্থাৎ কে আক্রমণ করবে, কে আক্রান্ত হবে? দূতাবাসের নো ফ্যামিলি স্ট্যাটাস, এই পদক্ষেপ কে নিল প্রথমে? ভারত। অতএব খুব স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত নেওয়া যায় ভারতের পক্ষ থেকে আক্রমণ করার সম্ভাবনাটা যথেষ্ট বেশি। আবার বাংলাদেশ নিজেও যে আক্রমণ করতে পারে, তার পক্ষেও যথেষ্ট কারণ আছে। আমরা প্রথমে দেখি ভারত কেন আক্রমণ করতে পারে। এই নির্দেশের মূল কারণগুলো আগেই বলেছি, প্রিকশনারি মেজার, সতর্কতামূলক পদক্ষেপ। এর পেছনে আরও কিছু, ভারতের এই ব্যবস্থার পেছনে আরও কিছু উল্লেখযোগ্য কারণ আছে। যেমন নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান অস্থিরতার কারণে কর্মীর পরিবারের নিরাপত্তা নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। আসন্ন সাধারণ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারির যে বাংলাদেশের জাতীয় সংসদ এবং গণভোট হওয়ার কথা রয়েছে, নির্বাচনের আগে সহিংসতা বা বিশৃঙ্খলার আশঙ্কায় এই আগাম সতর্কতা নেওয়া হতেই পারে। তৃতীয়ত, চরমপন্থী কার্যক্রম ও ভারত বিরোধী বিক্ষোভ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি এবং গত ডিসেম্বর মাসে ওই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সৃষ্ট ভারত বিরোধী বিক্ষোভ এই সিদ্ধান্ত নিতে প্রভাব ফেলেছে। সংখ্যালঘু পরিস্থিতিও সেখানে খুবই খারাপ। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তাও একটি বড় কারণ। তবে সবচেয়ে বড় যে কারণ সেটা হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়া, পাকিস্তানের সঙ্গে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে একটা নতুন জোট তৈরি করা এবং সেই জোট ভারতের শত্রুতা করবার জন্যে। বাংলাদেশের এভাবে পাকিস্তান হয়ে যাওয়া ভারত কখনোই চাইতে পারে না। এজন্য ৭১-এ ১৬,০০০ ভারতীয় সেনা প্রাণ দেয়নি। আর ১২ই ফেব্রুয়ারির ভোটে যেভাবে ইউনূস নিজের গদি একেবারে পাকা করবার চেষ্টা করছে, সেটা অনির্দিষ্ট কালের জন্য পাকিস্তানকে তাদের অবস্থান বাংলাদেশে আরো শক্ত করবে। এই সম্ভাবনা দূর করতে ভারত যুদ্ধের কথা ভাবতেই পারে। গত কিছুদিন ধরে সীমান্তে যুদ্ধ পরিস্থিতির মোকাবিলার জন্য অস্ত্র ও সেনা সমাবেশ করেছে ভারত ব্যাপকভাবে। মনে রাখতে হবে, ভারতের কাছে গোয়েন্দা সূত্র থেকে পাকা খবর ২৬শে জানুয়ারি রিপাবলিক ডেতে পাকিস্তানের আইএসআই এর বাংলাদেশি স্লিপার সেল, যার নাম ঢাকা সেল, সেই ঢাকা সেল বড় কোনো নাশকতা করতে পারে ভারতের রিপাবলিক ডেতে ২৬শে জানুয়ারি। আর দেশের মাটিতে নাশকতা করলে তার উত্তর সেই দেশ যে আক্রমণ করা, এটা এখন ভারতের নীতি। সেই নীতিতে ভারত যুদ্ধের কথা ভাবতেই পারে, যে কোনো মুহূর্তে ভারত ঝাঁপিয়ে পড়তে পারে। এটা ভাবার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। পাকিস্তান সীমান্তের উত্তেজনাটা সম্পর্কে বলতেই হয়। এখানে পাকিস্তান আর বাংলাদেশ কিভাবে একজোট হয়ে এগিয়ে আসছে। গত ডিসেম্বর এবং এই জানুয়ারি মাসে জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে একাধিক ড্রোন অনুপ্রবেশ হয়েছে, অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। এছাড়া মার্কিন একটি থিঙ্ক ট্যাঙ্ক CFR তারা বলেছে যে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধ বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং ভারতের গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তান পশ্চিম সীমান্তে লড়াই করবে ভারতের, আর বাংলাদেশ থেকে পূর্ব সীমান্তে লড়াই চলবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এখন অত্যন্ত শীতল পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে পূর্ব সীমান্তে ভারতের সাথে লড়াই করাটা কিন্তু কোনো অবিশ্বাস্য ঘটনা বলে মনে নাও হতে পারে। এবার বলি, যুদ্ধের কথা ভাবতে পারে বাংলাদেশও কেন? প্রথমত, যুদ্ধ বাদিয়ে দিতে পারলে নির্বাচন করার দরকার হবে না। সেটা হলে ইউনূস সরকার থাকতে পারবেন ক্ষমতায় অনির্দিষ্টকালের জন্য। সুতরাং হয়ে যাক যুদ্ধ। প্রশ্ন উঠতে পারে, ভারতের সঙ্গে যুদ্ধের বাসনা কি বাংলাদেশের জন্য আত্মহত্যা নয়? ইউনূসকে সাহস দিয়েছে পাকিস্তান। খবর পেয়েছি পাকিস্তান সেই ৭১-এর মতো স্ট্র্যাটেজি নিয়েছে। পশ্চিম সীমান্তে তারা করবে যুদ্ধ, পূর্ব সীমান্তে যুদ্ধের দায়িত্ব বাংলাদেশের ওপর। আর তাদের সাহায্যে কে থাকবে? পেছন থেকে চীন নাকি সমস্ত রকমের সাহায্য, পরোক্ষ সাহায্য, সেগুলো প্রতিশ্রুতি দিয়েছে। আর গত কিছু মাস ধরে পাকিস্তান থেকে তো জাহাজে করে চট্টগ্রাম বন্দর হয়ে প্রচুর অস্ত্র বাংলাদেশে এসছে। বাংলাদেশিরা বলছে তাদের কাছে নাকি পারমাণবিক বোমাও এসছে। তো পারমাণবিক বোমা তো ওই বাংলা পেটো ছোড়ার মতো ছুড়ে দিয়ে মারা যায় না, তার একটা পদ্ধতি আছে। সুতরাং সে কথাটা আমরা মানছি না, তবে যুদ্ধ করার মতো অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসছে। দ্বিতীয়ত, বাংলাদেশ নিজেই কেন যুদ্ধের পথে এগোতে পারে?
কারণ বিনাশকালে বিপরীত বুদ্ধি, কিংবা নিয়তিকে কেউ পাল্টাতে পারে না। আর তার জন্যেই মোহাম্মদ ইউনূসের ভারতের সঙ্গে পাঞ্জা লড়ার এই চেষ্টা। তিনি ভেবেছেন যুদ্ধে তিনি জিততেই পারেন পাকিস্তানের সাহায্যে, চীন ও তুর্কির সাহায্যে। আসলে পতঙ্গ জানে মৃত্যু অনিবার্য, তবু আগুনের দিকে ছুটে যায়, তেমনই ব্যাপার। এবার দুটো কথা, যুদ্ধ কে বাধালো তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুদ্ধ কি সর্বাত্মক হবে নাকি সার্জিক্যাল স্ট্রাইক হবে? সার্জিক্যাল স্ট্রাইক হলে হাই কমিশন, ডেপুটি হাই কমিশনে নো ফ্যামিলি স্ট্যাটাস ঘোষণা করত না ভারত। পাকিস্তানে করেছিল উরি হামলার পরে, উরি হামলার আগে নয়। সুতরাং যাকে বলে পূর্ণ মাত্রায় যুদ্ধ সেটাই হবে যদি যুদ্ধ হয়। আর এর পেছনে অন্য একটা বড় কারণ আছে, যার কথা আমি আমার পূর্ববর্তী বহু ভিডিওতে একাধিকবার বলেছি। সেটা হলো বাংলাদেশের মানচিত্র পাল্টে দেয়া, রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে স্ট্র্যাটেজিক্যাল কারণে ভারতের মানচিত্রে জুড়ে নেয়া। রংপুর জুড়ে দিলে ভারতের চিকেন নেক প্রবলেম সলভড। চট্টগ্রাম জুড়ে দিলে ভারতের 6 রাজ্যের একেবারে সোজাসুজি সমুদ্রে যাওয়াটা ঠিক হয়ে যাবে, সমুদ্রে যাওয়ার পথ মিলবে। বাংলাদেশ তখন স্থল বেষ্টিত একটি দেশ হবে। সীমাবদ্ধ থাকবে কোথায়? রংপুর আর চট্টগ্রাম গেলে ঢাকা ও তার আশপাশের কিছু ওই যে অঞ্চলটা, তার মধ্যে। এবং শুনেছি এমন কথাও যে ইউনূস নাকি সেইটাই চাইছেন। এটা হলে ইউনূসের কি সুবিধা হবে? সুবিধা হবে বাংলাদেশের, যেটুকু বাংলাদেশ তখন থাকবে, সেই বাংলাদেশের মানুষের মনে তীব্র ভারত বিরোধিতাটা পুরোপুরি গেঁথে দেয়া যাবে। আর দ্বিতীয়ত, ভারত বিরোধিতা পুরোপুরি এসে গেলে ইউনূসের নিজের আসন সেটা পুরোপুরি বড় থাকবে, ভালো থাকবে। সুতরাং বাংলাদেশ উচ্ছন্নে যায় যাক, ঢাকা তার আশপাশের কিছু জায়গা নিয়ে যে বাংলাদেশ থাকবে তখন, সেই দেশে ইউনূস রাজার মতো থাকবেন। যাই হোক, পরিস্থিতি যে স্বাভাবিক নয় সেটা স্পষ্ট। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু একটা জিনিস সারা পৃথিবী জুড়ে কিন্তু এই ঘটনাটি আঁচ ফেলেছে যে কি হতে চলেছে বাংলাদেশে। ভারত বাংলাদেশ পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে বাংলাদেশ থেকে সমস্ত কূটনীতিকদের, যে আত্মীয় পরিজন, সন্তান সন্ততি যারা আছে, তাদেরকে সমস্ত ফিরিয়ে আনা হয়েছে। কালকেই ফিরিয়ে আনা হয়েছে, আজকে কিছু আসবেন, তারাও এসে পৌঁছে যাবেন সময় মতো। শুধু স্কেলিটন স্টাফ দিয়ে আপাতত কাজ করা হবে। এখন এই পরিস্থিতি কেন হলো? বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারছি তাতে যেটা জানা যাচ্ছে যে রোহিঙ্গারা দলে দলে ঢুকছে সশস্ত্র, এবং তারা হিজবুত এবং জামাতিদের সঙ্গে মিলে তারা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আমি কালকেই বলেছিলাম কোনো এজেন্সি নিশ্চয়ই খবর দিয়েছে। আজকে যেটা জানা গেল সেটা RNAW এবং KGB দুজনের সূত্র আদান প্রদান করে, মানে গোয়েন্দা সূত্র আদান প্রদান করে এটা নিশ্চিত হয়েছে যে খুব সম্ভবত এই নির্বাচনের আগেই এই হামলাটা হবে, দেশ জুড়ে একটা হামলা হবে। সেখানে এই যে ভারতীয় হাই কমিশনে যারা আত্মীয় পরিজন, যারা স্ত্রী সন্তান নিয়ে বাস করেন, তাদের তো কাজে কর্মে বেরোতে হয়। তারা বেরোলে কতটা সুরক্ষিত কতটা অসুরক্ষিত তারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে তাদেরকে তড়িঘড়ি ফিরিয়ে নেওয়া হয়েছে।
এবং আজকে সকালে যে আমি ভিডিওটি করেছি সেখানে আমি কাগজ তুলে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশকে এখন পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান, লেবানন এই সমস্ত দেশের তালিকায় ফেলে দেওয়া হয়েছে, যেখানে কোনো মানে পরিজন এতে থাকবে না, মানে ফ্যামিলি রাখা যাবে না, এই অবস্থা। ইতিমধ্যে গতকালকে আবার সারা কুক, ব্রিটিশ অ্যাম্বাসেডর, তিনি প্রথমে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সকালবেলা। বৈঠক করার পর আমাদের রাষ্ট্রদূত যিনি আছেন, হাই কমিশনার প্রণয় বার্মা, তার সঙ্গে কথা বলেন। কথা বলার পর তড়িঘড়ি তিনি দিল্লি চলে আসেন। দিল্লি আসার পর দিল্লির কূটনৈতিকদের সঙ্গে একটা কথাবার্তা হয়, এবং যেটা শোনা যাচ্ছে এবং এটা কনফার্ম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটিশ অ্যাম্বাসি তারাও কিন্তু ভারতবর্ষের দেখানো পথেই কিন্তু তারা এখন চলতে শুরু করছে। অর্থাৎ তারাও তাদের সমস্ত কূটনৈতিক যে সমস্ত আত্মীয় পরিজন সমস্ত রয়েছে তারাও দেশে ফিরিয়ে নিয়ে যায় বলে ঠিক করেছে। সারা কুক এটাতে মানে সারা কুক আসলে জানতে চাইছিলেন যে রিপোর্টটা কি, যেহেতু বিদেশি রাষ্ট্রদূত এবং তাদের সঙ্গে সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন, তাদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো, তাই আমরা তাদের সঙ্গে এই ইন্টেলিজেন্সের ইনপুটটা আমরা শেয়ার করেছি। শেয়ার করার পরপরই তিনি একেবারে প্লেন ধরে সোজা আবার ঢাকা গেছেন। ঢাকা গিয়ে তিনি আবার এই সমস্ত ব্যবস্থা করেছেন। হয়তো দেখা যাবে খুব শিগগিরই আপনারা খবর পাবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য তারা এই একই ভারতের মতো এই একই পদক্ষেপ নিল। অর্থাৎ বাংলাদেশ যে ক্রমশ একটা অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চলেছে, সেই ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক মহল কিন্তু একেবারে সুনিশ্চিত হয়ে গিয়েছে। আর একটা খবর হচ্ছে গিয়ে আপনাদের যে নির্বাচন যে হবে, সেই নির্বাচনে ইইউ বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো, আর যুক্তরাজ্য বলেছিল না, কমনওয়েলথ বলেছিল আমরা পাঠাবো, এবং এশিয়ান তারাও বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো। ইইউ এবং এরা তিনজনে অলরেডি বলে দিয়েছে আমরা কোনো পর্যবেক্ষক পাঠাবো না। কমনওয়েলথ এবং ইউকে তিনজনেই বলে দিয়েছে আমরা কোনো রকম পর্যবেক্ষক পাঠাবো না, আপনাদের ভোট আপনারা বুঝে নেবেন, কি করবেন না করবেন, আমরা এর মধ্যে ঢুকবো না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে কাণ্ডটি করেছেন সেটা হচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যদি ভারতের ওপরে কোনো আক্রমণ হয় তাহলে ভারত কি ছেড়ে দেবে? দেখুন, ভারতের একটা ঘোষিত নীতি আছে, সেটা হচ্ছে আমার সম্প্রভুতা এবং অখণ্ডতার ওপরে যদি কোনো আঘাত আসে, আমাদের সিঁদুর কিন্তু চলমান আছে, সেখানে অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করা আছে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে আমি গতকালকেও একটা লাইভ শোতে বলেছি, পাকিস্তানের ক্ষেত্রেও যেটা হবে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও হবে। এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে বিশ্বাস করুন করুন, না করুন, এটা কিন্তু হবেই। কারণ একটা দেশকে আপনারা ঠেলতে 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 একদম কর্নার করে দিয়েছেন। আপনাকে যদি
মানে বছর খানেক ধরে একটা মানুষ নিয়মিত অপমান করে যায়, আপনার পরিবারের লোকজনকে হেনস্থা করে, খুন করে, রাহাজানি করে, লুট করে। মানে আমি হিন্দুদের কথা বলছি, বাংলাদেশে যারা রয়েছেন। তো আপনি কতদিন বরদাস্ত করবেন? একটা সময় আপনি রিয়াক্ট করবেন। রিয়াক্ট যখন করবেন সেটা মারাত্মকভাবে রিয়াক্ট করবেন, কারণ শান্ত মানুষ যখন ক্ষেপে যায় তখন কিন্তু তার জ্ঞানগম্যি থাকে না। তাই বলে যে আমি বলছি না ভারতবর্ষ জ্ঞানগম্যি হারিয়ে করবে, তা নয়। কিন্তু যারা বিশ্বাস করেন, যারা খুব অন্তর থেকে বিশ্বাস করেন ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশ আক্রমণ করবে না, সেই বিশ্বাস থেকে তারা বেরিয়ে আসুন। কারণ ভারতবর্ষকে আপনারা একেবারে কর্নারে ঠেলতে ঠেলতে, একটা বিড়ালকে যদি আপনি কর্নারে ঠেলতে থাকেন, এক সময় সে লাফিয়ে এসে আপনার টুটি চিপে ধরবে। সেটা কিন্তু বাস্তব। ভারতবর্ষের অবস্থা হয়ে গেছে তাই। এখন ভারতবর্ষ মানে নজর রাখছে, পরিস্থিতির দিকে নজর রাখছে। এখন যে স্কেলিটাল স্টাফগুলো রয়েছে, হয়তো স্কেলিটাল স্টাফগুলোকে সেরাম হলে হয়তো ফিরিয়ে নেওয়া হবে। আর যেদিনকে ফিরিয়ে নেওয়া হবে সেদিন জানবেন বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। আমি টাইম মেনটেন করতে পারলাম না, 1:30টার সময় আমি এই খবরটা আমাদের ভারতের টাইমে আমি আপলোড করি, কিন্তু এই খবরগুলো জোগাড় করতে করতে আমার সময় লেগে গেছে। ফলে আমি এই সময় এখন টাইম মেনটেন করাটা খুব মুশকিলের ব্যাপার। আমি যখনই ছাড়বো তখনই আপনারা দেখে নেবেন। আরো কিছু খবর আছে, যে খবরটা সন্ধ্যেবেলা 6:30টায় আজকে আমি লাইভ অনুষ্ঠানে থাকবো। সুলতানা রহমানের সঙ্গে আমার কথা হয়ে রয়েছে, লাইভ অনুষ্ঠানে থাকবো। যদি তার লাইভে যদি যুক্ত না হতে পারি, আমি আপনাদের সঙ্গে লাইভে আমি চলে আসবো। সেখানে আমি আবার কিছু খবরাখবর আপনাদের দিতে পারি। প্রতি মুহূর্তে খবর ডেভেলপ করছে এবং সেই খবরের যে মানে সোর্স, সেই সোর্সগুলোকে ধরতে গেলে একটু সময় লাগে। আমি কালকেও বলেছিলাম যে আমি কাউকে ধরতে পারিনি। আজকে আমি সকাল থেকে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদেরকে বললাম। সুতরাং কোনোভাবেই এই বিভ্রান্তির মধ্যে থাকবেন না যে ভারতবর্ষ বাংলাদেশ অ্যাটাক করবে না। যারা বলছে তারা বলছে, তাদের নিজেদের মতাদর্শ থেকে বলছে, কিন্তু বাস্তব সত্যটা এটা হলো, ভারতবর্ষের গায়ে যদি হাত পড়ে তাহলে ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন আপডেট দেওয়ার জন্য। নমস্কার।